4 তারিখের আগে উনি যা যা কারনামা করে বেরিয়েছিলেন, যদি আমরা কেউ এফআইআর করতাম বা ধরুন কোনো সাধারণ ব্যক্তি করত, আপনি নিশ্চিন্তে থাকতে পারতেন, তাকে হয়তো ট্রেস করা যেত না, মানে তার সমস্ত কিছু গায়েব করে দিত। সেই কারণে এখন দেখুন আমাদের তো নারা ছিল ভরসা ইন ভয় আউট, এবং সেটাই হয়েছে। 4 তারিখের পরে শুধু ভারতীয় জনতা পার্টি নয়, সাধারণ মানুষেরাও স্বতঃস্ফূর্তভাবে ওনার যা যা মানে কারনামা যা করে বেরিয়েছে, যা দুর্নীতি করে বেরিয়েছে, সাধারণ মানুষ অভিযোগ করছে। এবং আরেকটা চিত্র আপনাদের মনে করায়, দেখবেন উনি সোনারপুরে গেছিলেন সম্ভবত, সেখানে তো ওনার উপর যা তার মানে প্রথম মানুষের পলিটিক্যাল আক্রোশ এবং ছিল, যাত্রা ছিল, মানে ক্ষমতার পালাবদলের পরে। হ্যাঁ, তো উনি গেছিলেন। এবার দেখুন, ভয় মানে ভয় আউট ভরসাই, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ঘৃণা করছে। এটা তো শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও তাই হয়েছে, এবং একবার না একাধিকবার হয়েছে। তো সুতরাং এই যে আপনি কথাটা যে বললেন, প্রশ্নটা করলেন যে আমরা 4 তারিখের পরে কেন আগে করিনি, সবাই সব জানতো, দিনের আলোর মতন পরিষ্কার ছিল। শুধু পুলিশকে এরা দলদাসে পরিণত করেছে, যার জন্য কেউ সাহস পায়নি। অভিযোগ করছে, মানে আপনি যে অভিযোগটা করছেন তৃণমূল কংগ্রেসের সময় পুলিশ দলদাসে ছিল, পাল্টা অভিযোগটা কিন্তু এখন রাজ্যের প্রধান বিরোধী তৃণমূল কংগ্রেস তারা আপনাদের উপরে চাপিয়ে দিচ্ছে। না, যদি সেটা হয় তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন অ্যারেস্ট হয়ে যেত, আমরা তো কোনো ইনভেস্টিগেশন করতাম না। এই যে একটা কথা আছে না, জোর যার মুলুক তার, আমরা তো তাই করতাম না, আমরা তো তা করিনি। প্রশাসনের মতন কাজ করছে, ইনভেস্টিগেশন চলছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে যাচ্ছেন, যেটা ওনার গণতান্ত্রিক অধিকার, এবং কোর্ট রায় দিচ্ছে। কোর্টের রায়কে শুনুন, আপনার তার বিরুদ্ধে দ্বিমত থাকতে পারে, আপনি মানতেও পারেন নাও পারেন, কিন্তু আমরা শ্রদ্ধা সহকারে সেটাকে তো অ্যাকসেপ্ট করি, এটা তো মানতে হবে। সুতরাং কোর্ট ওনাকে বলেছে যে আপনি বিদেশ যাবেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে উনি সেপ্টেম্বরে যাবেন। হ্যাঁ, এবং আমি যদি ভুল না করি, সম্ভবত 11 তারিখ কলকাতা হাইকোর্টও বলেছে যে 4 তারিখের পরে যা যা এফআইআর আছে তাই নিয়ে ওনাকে মানে কি বলবো, কাস্টাডিতে নিয়ে প্রশ্ন উত্তর মানে ইন্টারোগেশন নাও করা যেতে পারে। এই সমস্ত তো হয়েছে। তো এটাকে তো আমরা শ্রদ্ধা জানাই প্রত্যেকে। কিন্তু ধরুন আমরা যদি ভেন্ডেটা পলিটিক্সে করতাম, বা আমরা যদি পুলিশকে দলদাসে করতাম, তাহলে তো সরকার চেঞ্জ হওয়ার মানে 4 তারিখের পরে, বা ধরুন আমাদের যে শপথ অনুষ্ঠান হয়েছে তার 24-25 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করে নিতে পারতাম। আমরা তো তা করিনি। প্রশাসনের মতন কাজ করছে। তো এটাতেই তো বোঝা যায় যে পুলিশ দলদাসে নয়, পুলিশ নিউট্রালি কাজ করছে। একেবারে। অভিজিৎ বাবুর সঙ্গে থাকবেন, আমার সঙ্গে আইনজীবী শেখ সেলিম রহমানও রয়েছে। আমি সেলিম বাবুর কাছে যে প্রশ্নটা রাখবো, আপনি নিশ্চয়ই জানেন যে ভোটে প্রচারের সময়, অর্থাৎ বিধানসভা নির্বাচনে প্রচারের সময় অভিষেক ব্যানার্জির বেশ কিছু মন্তব্য নিয়ে কিন্তু এফআইআর হয়েছে, ইতিমধ্যে পুলিশ গোটা বিষয়টা তদন্ত করছে। আমার প্রশ্নটা এখানে থাকবে যে রাজনৈতিক বক্তব্যের সীমারেখাটা কি কোনোভাবে টানা যায়? আরও একটা স্পেসিফিক যে প্রশ্ন, কোনো বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি কারোর এগেনস্টে এফআইআর করা যায়? দেখুন, সেই বক্তব্য যদি হিউমিলিয়েটিং হয় বা অ্যালার্মিং হয়, বা সেই বক্তব্য এমন একটা বক্তব্য যেটা এমন কনসিকুয়েন্সেস লিড করে যেটা কগনিজেবল অফেন্সের দিকে যায়, বা আনরেস্ট তৈরি হয়, বা অশান্তি তৈরি হয়, অবশ্যই ফ্রিডম অফ স্পিচ যেমন একখানা আইনি অধিকার, সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। আবার এটাও ঘটনা, ফ্রিডম অফ স্পিচ মানে এই নয় যে আমি এমন বক্তব্য রাখলাম তাতে সমাজে অরাজকতা তৈরি হলো। তো স্বভাবতই এই বক্তব্য রাখা, তার মানদণ্ড করা যায় নয়, অলরেডি আছে, সংবিধানেও বলা আছে, এবং আইপিসি সিআরপিসি এটা যখন বিএনএস বা বিএনএসএস সেখানেও বলা আছে কতদূর কি বলা যায়। কিন্তু সাম্প্রতিককালে দেখা যায় যে সমস্ত রাজনৈতিক দলের নেতারাই তাদের এই লিমিট ক্রস করে, এবং এই লিমিটের অভিযোগ ওঠে যে লিমিটে থাকা উচিত, এবং এটি রেসপেক্টিভ যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন, ইলেকশনের আগে বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যের উপরে এফআইআর হয়েছে বা অভিযোগ হয়েছে। সেই এফআইআর যদি কগনিজেবল এফআইআর হয়, এবং সেই এফআইআর যদি নন বেলেবল এফআইআর হয়, তাহলে কিন্তু পুলিশের বা যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি, সে সিবিআই হোক, সিআইডি হোক, ডিডি হোক, বা কোনো থানা হোক, তারা কিন্তু যদি নন বেলেবল এবং কগনিজেবল অফেন্স অ্যাট্রাক্ট করে সেই এফআইআর এ যে কমপ্লেন গুলো জমা পড়েছে, তাহলে কিন্তু অ্যারেস্ট করতে পারতো, বা এখনো করতে পারে, যতক্ষণ না হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের কোনো ওখানে অ্যারেস্ট করতে পারবে না এরকম অর্ডার আছে। তো স্বভাবতই সীমা রাখা রয়েছে, সে কিন্তু সেই সীমা লঙ্ঘনের অভিযোগ ওঠে, এবং সেই অভিযোগ যখন ওঠে তখন কোর্টে যায়। কোর্ট সম্পর্কে দেখুন একটা কথা, মানে বহুজন বলছে বা বলেও যে কোর্ট রাজনৈতিক মামলা শোনে, সাধারণ মানুষের মামলা শোনার কোর্টের কাছে সময় নেই।
রাজনৈতিক মামলা হলেই কোর্ট সেই মামলা শুনছে। এই অভিযোগ বেশ কিছু বছর ধরে কোর্টের বিরুদ্ধে উঠছে, এবং কোর্ট এটা হতে পারে না যে কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক মামলা হলে শুনবে। সংবিধানে বলতে সমস্ত মামলা সমস্ত সিটিজেনের সমান অধিকার। তো যদি এমন কিছু ঘটে থাকে যেটা তার কগনিজেবল এবং নন বেলেবল এবং এজেন্সি চলছে, তাহলে কোর্টের কিন্তু রাজনৈতিক কোনো পরিচয় দেখা বা কোনো রাজনৈতিক যে কমপ্লেন করছে সেই পরিচয় দেখা কোনোটাই কোর্টের কাজ নয়। কোর্ট কিন্তু তাকে শিল্ড বা তাকে রক্ষা কবচ নাও দিতে পারে। আবার কোর্ট যদি মনে করে না, এমনও হতে পারে যে মামলা হচ্ছে বা সেই মামলা তার সত্যতা নেই, সেই মামলা যে ডকুমেন্টের উপর বেশ করে মামলা করা হচ্ছে সেই ডকুমেন্টের অস্তিত্ব নেই বা মিথ্যা মামলা, তাহলে কোর্ট তাকে রক্ষা কবচ দিতে পারে। দুটোই হতে পারে। এটা দেখা যাবে, দেখতে হবে যে কোর্টের সামনে কি তথ্য সামগ্রী আসছে এবং কোর্ট কত প্রম্পট অ্যাক্ট করছে, কতটা প্রম্পটলি রিয়াক্ট করছে বা কতটা প্রম্পটলি কোনো রিলিফ দিচ্ছে। রিলিফ অ্যাকিউজকেও দিতে পারে, ওটাকেও রিলিফ বলে, এজেন্সিকেও দিতে পারে, সেটাকেও রিলিফ বলে। আচ্ছা। যেদিকে তথ্য প্রমাণ বেশি থাকবে, যেদিকে পাল্লা ভারী থাকবে মানে যুক্তিযুক্ত পাল্লা ভারী এবং ডকুমেন্টেড পাল্লা ভারী, তাহলে সেদিকে কোর্ট অর্ডার দেবে। আর এই বিয়ন্ড জুরিসডিকশন কথা বলা বা যে কথা বলার যে সীমাবদ্ধতা, সেটা অলরেডি আছে। একদম তাই, একদম। আমি একটু এখান থেকে অভিজিৎ বাবুর কাছে আসতে চাই। অভিজিৎ বাবু, দেখুন, অভিষেক ব্যানার্জির এগেনস্টে আপনারা একাধিক অভিযোগ করেছেন বা একাধিক অভিযোগ ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু আমার যে প্রশ্ন, প্রত্যেকটা অভিযোগ হাইকোর্ট পর্যন্ত গেছে, পুলিশ এফআইআর হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু অভিষেক ব্যানার্জির ওপরে রক্ষা কবচ দেওয়া হয়েছে। তাহলে এই অভিযোগটা করে লাভ কি? প্রত্যেকটা জায়গাতে সেই অভিষেক ব্যানার্জি একদম সেই ফাঁক ফোকর গোলেই সে বেরিয়ে যাচ্ছেন। না দেখুন, কোর্টের ব্যাপারে তো কোর্ট যদি কাউকে রক্ষা কবচ দেয়, এই বিষয়ে তো আমরা প্রত্যেকেই তো সেটাকে শ্রদ্ধা সহকারে গ্রহণ করি। হ্যাঁ, আপনার দ্বিমত থাকতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু তো আমরা একটা জায়গায় তো প্রত্যেকে এটা অ্যাকসেপ্ট করি। সেই জায়গা থেকে তো আমি একজন রাজনৈতিক দলের কর্মী বা ভারতীয় নাগরিক হিসাবে এই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না। কারণ দেখুন, এটা তো কোর্টের ব্যাপার, কোর্ট ওনাকে রক্ষা কবচ দিচ্ছে, এটা তো আমাদের কিছু করার নেই। আর থাকলো আপনি অভিযোগের কথা বলছেন, এটা তো দিনের আলোর মতন পরিষ্কার। আপনারা তো নিজেরাও কভারেজ করেছেন বারবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অশ্লীল ভাষা করেছে, আচ্ছা আপনি বলুন তো, আজ পশ্চিমবঙ্গ, ধরুন আমরা যারা বাঙালি, আমি একটা অন্য প্রসঙ্গে মানে অন্যভাবে বলছি কথাটা, ধরুন আমরা যারা বাঙালি, সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে মিষ্টভাষী এবং কথার যে মাধুর্য, সেটা তো বাংলা ভাষাকেই বলা হয়। এতে তো আমার মনে হয় তো কোনো দ্বিমত থাকে না। এবং রাজনীতিতে কতটা কুলসিতই ভাষা হয়েছে আপনি ভাবুন। একজন মানে ৮০-র ওপরে ঊর্ধ্ব একজন মানে কি বলবো, একজন রাজনৈতিক ব্যক্তি বলুন বা একজন প্রবীণ নাগরিক বলুন, আমি অবশ্যই শুভেন্দু বাবুর বাবার কথা বলছি, কিভাবে ওনাকে ভাষা আক্রমণ করা হয়েছে, মানে যে তুই তোকারি, বাপকে ডাক। দেখুন, এইগুলো তো হয়েছে, তো এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো এই যে একটা নোংরামি বা একটা যে মানে কি বলবো, পশ্চিমবঙ্গে যে একটা দুর্বৃত্তায়নকে একটা যে প্রশাসনিক রূপ দেওয়া বা ধরুন এটাকে যে একটা নিয়মে পরিণত করে, এটা তো তৃণমূল করেছে। আর তৃণমূলের সর্বোচ্চ ক্ষমতা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল, এটা তো সবাই জানে, এটা তো আর আমরা বলছি না, এটা তৃণমূলেরও এক অংশ বলছে, মানে বেশিরভাগ